আমন্ত্রণ এটি নিউজের প্রতিদিনের আয়োজন নিউজ এক্সট্রা সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। প্রতিদিনকার যে ঘটনা কিংবা সংবাদ যেটি আপনাকে সবচেয়ে বেশি ভাবায়, আপনি জানতে চান আরও বিস্তারিত, এমন কোনো বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে প্রতিদিন আলোচনা করি। আমাদের আজকের বিষয়, কেন থামছে না মব জাস্টিস, এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। দুজন আলোচক আছেন আমাদের সাথে, একটু পরিচয় করে দিন। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল, তিনি সদস্য মানবাধিকার কমিটি বিএনপি, এবং আছেন মোহাম্মদ রাশেদ খান, তিনি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত। এবার আমরা মূল আলোচনায় যাব। যদিও আজকে আলোচনা শুরু করব কেন থামছে না মব জাস্টিস এমন একটা বিষয় নিয়ে, আমি একটু রাশেদ খান আপনার কাছে আসতে চাই একটা একদম সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে। যে আপনি নিশ্চয়ই শুনেছেন যে এর আগে আমরা জানতাম যে বাংলাদেশ থেকে এই ভারতে পুজোর সময় বলা হচ্ছিল যে এবার আর কোনো ইলিশ রপ্তানি করা হবে না, কিন্তু একদম খবর হচ্ছে যে এবার আজকেই অনুমোদন দেওয়া হচ্ছে ৩,০০০ টন ইলিশ পাঠানো হবে। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? প্রথমে পাঠানো হবে না বলা হচ্ছিল, এখন পাঠানো হচ্ছে। দেখেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমরা এই বিষয় নিয়ে আসলে আমাদের পক্ষ থেকে কোনো বক্তব্য ছিল না, অর্থাৎ জনগণের পক্ষ থেকে বা রাজনীতিকদের পক্ষ থেকে। উপদেষ্টারা নিজ থেকেই বলছিলেন যে এইবার আমাদেরকে ক্ষমা করতে হবে, এবার আর আমরা ইলিশ পাঠাবো না, যেটি ফরিদা আক্তার নিজেই বলেছেন। কিন্তু আমরা এখন দেখছি যে উপদেষ্টাদের পক্ষ থেকেই যেটি অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, যে ৩,০০০ টন ইলিশ তারা ভারতে পূজা উপলক্ষে পাঠাবে। এবং যেটি আমি পত্রিকায় দেখলাম যে বলা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে। আমার কথা হলো যে আপনারা কেন আগ বাড়িয়ে এ ধরনের বক্তব্য প্রকাশ করলেন বা এই ধরনের বক্তব্য আগে কেন দিলেন? আপনারা ভারতকে ইলিশ দিবেন কি দিবেন না সেটি সিদ্ধান্ত নিতেন, প্রয়োজনে আমাদেরকে ডাকতেন। এর আগে যখন 15ই আগস্ট পালন করতে দিবে কি দিবে না সেটি নিয়ে রাজনীতিবিদদেরকে এবং দলগুলোকে ডেকেছিল, আমরা মতামত দিয়েছিলাম, এবং তার আলোকেই মূলত 15ই আগস্ট পালন করতে দেওয়া হয় না। ঠিক একইভাবে যেহেতু বাংলাদেশের মানুষ এত উচ্চ মূল্য যে তারা ইলিশ খেতে পারে না, সেই জায়গায় আমাদের সাথে আলোচনা করতে পারতো, আমাদেরকে ডাকতে পারতো। কোনো ধরনের মতামত গ্রহণ না করেই তারা একবার বললেন যে ইলিশ পাঠাবো না, আমাদেরকে ক্ষমা করতে হবে, ফরিদা আক্তার তিনি বললেন, এবং এখন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে ৩,০০০ টন ইলিশ পাঠানো হবে। তাহলে আমাদের সাথে এক ধরনের প্রতারণা করা হলো না? আমরা তো এই সরকারেরই অংশ, আমরা তো সরকারের বিরুদ্ধে কোনো লোক না, বা আমরা বিরোধী দল না, এই সরকারকে তো আমরাই বসিয়েছি। সুতরাং আমাদের মতামত নিয়েই তো আপনার এই সিদ্ধান্ত গ্রহণ করা দরকার ছিল। আপনি কি এখানে রাজনীতি দেখছেন কিনা, নাকি আসলে বাণিজ্য দেখছেন? আসলে ধন্যবাদ আপনাকে এবং এটি নিউজের সকল দর্শক। আমার ছোট ভাই রাশেদ আছে আমার সাথে, ভালো লাগছে আজকে এখানে বসে। আসলে হয় কি, ডিপ্লোম্যাসি বা ডিপ্লোম্যাটিক রিলেশনটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তবে এটা ঠিক যে আকবারই হুট করে একটা কথা বলা, আবার সিদ্ধান্ত পরিবর্তন করা, এটা স্বাভাবিকভাবেই কিন্তু কনফিউশন ক্রিয়েট করে, জনমনে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে। সো আমরা যখন সিদ্ধান্তগুলো নেব, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার সময় আমাদেরকে আসলে সুপরিকল্পিতভাবে নেওয়াটাই উচিত, আকবারই কিছু না বলে। এখন এখানে রাজনীতি আছে না বাণিজ্য আছে সেটা বর্তমান সরকারই ভালো বলতে পারবেন। তবে রাশেদের কথার সাথে সুর মিলিয়ে বলতে চাই যে এটা আকবারই আগে তাহলে এভাবে বলা কি কেন দরকার ছিল বা প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। এখন দেখা যাক তারা কি কারণে এটা করছে, এখন ডিপ্লোম্যাসির কোনো পার্ট কিনা নাকি পুরোটাই বাণিজ্য, এটা আসলে সময় গেলেই বলা যাবে। আচ্ছা, আপনাকে যে মব জাস্টিস আলোচনা শুরু করি, যেহেতু এই মুহূর্তে এইটাই সবচেয়ে মনে হয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মব জাস্টিস নামে অথবা গণপিটুনিতে অনেকে মারা গেছেন। এর আগে আমরা খুব একটা যারা এইসব ঘটনার সাথে জড়িত ছিল তাদের খুব একটা বিচার কিংবা এমন কোনো ঘটনা আমরা দেখিনি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ঘটনাটার পরে আমরা দেখতে পাচ্ছি তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটি নিয়ে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং সবগুলো রাজনৈতিক দল একসাথে হয়ে এখন কিন্তু এটির বিরুদ্ধে কথা বলছেন। এই যে এই ঘটনাগুলো ঘটছে, গণ অভ্যুত্থানের যে একটা লক্ষ্য ফলাফল সবকিছু কি প্রশ্নবিদ্ধ করে কিনা আপনার কি মনে হয়? খুব সিগনিফিক্যান্ট কিছু বিষয় প্লাস একটা পরিবর্তিত পরিস্থিতি বাংলাদেশ এখন বিরাজ করছে। তো আমরা এটা ভুলে গেলে চলবে না যে এই নতুন বাংলাদেশের বয়স কিন্তু খুব অল্প, এই নতুন সরকারের বয়সও খুব অল্প। যেই কালচার, ইম্পিউনিটির যে কালচারটা বহু বছর ধরে চলে এসছে বাংলাদেশে, সেটা মানুষকে কিন্তু একটা মেন্টাল সেট আপ দিয়েছে। মেন্টাল সেট আপটা কি, যে আমি চাইলে যে কোনো কিছু করতে পারি, আমার অপরাধের বিচার হবে না, আমি বিচারের আওতায় নাও আসতে পারি। সো এই মেন্টাল সেট আপ থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই সময়ের প্রয়োজন আছে।
মব জাস্টিস বা যেটাই বলছেন না কেন, মব এবং জাস্টিস দুটো কিন্তু একসাথে যেতে পারে না। এই শব্দটার সাথে আমি ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনা যে দুটো ঘটেছে, এই ধরনের আরও ঘটনার আগে ঘটেছে, কিন্তু আপনি যেটা বললেন যে আমরা সবাই একত্রিত হয়ে এখন কথা বলছি, এই জায়গাটার কিন্তু অ্যাবসেন্স ছিল। আমরা সবাই একত্রিত হয়ে কথা বলিনি, কোনো গোষ্ঠীর উপর ঘটেছে, আমরা ভেবেছি সেখানেই থাকবে, এটা সীমিত, এটার অন্যদিকে ডাইভার্ট হবে না, কিন্তু আলটিমেটলি যেটা হওয়ার সেটা হয়েছে। তো মব জাস্টিস বা যেটাই বলেন না কেন, গণপিটুনি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সেটা যদি কেউ দোষী হয় তাহলেও গ্রহণযোগ্য না। যে দোষী তার জন্য আইন আছে, আইনের শাস্তি আছে, শাস্তির বিধান আছে, সেই মোতাবেক তাকে আইনের আওতায় আনতে হবে, সেটা হচ্ছে মোক্ষম বিষয়। কিন্তু সমস্যাটা হয়ে যায় কি, ওই যে বললাম যে আমাদের মেন্টাল সেটআপটা তো অন্যরকম হয়ে গেছে, যে আমরা এই যে আপনি দেখেন শুধু সেটা না, একটা ছেলে আরেকটা ছেলেকে পিটিয়ে মারছে, কতখানি সহিংসতা তার বুকের ভেতরে থাকতে হয়, কতখানি ঘৃণা তার বুকের ভেতরে থাকতে হয়। তো আমাদের কিন্তু চিন্তা করতে হবে যে আমরা যখন ফিজিক্যাল হেলথ নিয়ে যতটা কনসিয়াস, আমরা কিন্তু আমাদের মেন্টাল হেলথ নিয়ে অতটা কনসিয়াস না। আমরা গার্ডিয়ানরাও কনসিয়াস না, টিচাররাও কনসিয়াস না, স্টুডেন্টরাও কনসিয়াস না, কেউই কনসিয়াস না। সো এই জায়গাগুলোতে কাজ করতে হবে প্রচুর, কারণ এই কাজগুলো না করলে কিন্তু আপনি রাতারাতি 2 মাসের মধ্যে বলতে পারেন না 2 মাসের আগে ঘটেছে এখন কেন ঘটছে। এটা ঘটবে, এটাকে সিস্টেমে নিয়ে আসতে হবে, এটাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সবার আগে আমাদেরকে মানসিক অবস্থাটার পরিবর্তন করতে হবে যে হ্যাঁ, এটা করলে কিন্তু এটার অন্যায়ের জন্য এই শাস্তি আমার জন্য পেতেই হবে। সো আমার ইম্পিউনিটি যদি না থাকে তাহলে কিন্তু আমি এই জায়গাটাতে ওই অপরাধটা করার জন্য দ্বিতীয়বার আমি চিন্তা করব না। কিন্তু সেই সংস্কৃতি বাংলাদেশে গত 15-16 বছর ধরে কিন্তু চলে গেছে। আমরা বিভিন্ন ধরনের জঘন্যতম অপরাধ করে পার পেয়ে গেছি, খুন করে, গুম করে, হত্যা করে, রেপ করে, গণপিটুনি দিয়ে। কেন ছেলে ধরা অভিযোগে একটা ভদ্র মহিলাকে পিটিয়ে স্কুল স্টুডেন্টের মাকে পিটিয়ে হত্যা করা হয়েছে না, বিচার তো হয়নি সেরকম করে। সো ওই যে ইম্পিউনিটির সংস্কৃতি থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি, আমি খুব আজকে আশাবাদী। আজকে আমাদের সুপ্রিম কোর্টে যে একটি সভা হয়েছে, অভিভাষক সভা, যেটা প্রধান বিচারপতি, সেখানে আমরা দেখেছি যে আমার আজকে চিফ জাস্টিসের বক্তব্য শুনে আমার মনে হয়েছে যে উই ক্যান ড্রিম নাও, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পারি, যেখানে আমরা হয়তো এই বিগত 15-16 বছরে যে জঞ্জালগুলো হয়েছে, অ্যাটলিস্ট এইটা চলে যেতে পারে, সেই স্বপ্নটুকু তো আমরা কিন্তু এখন দেখতে পারি। সো আমি আশা করি যে একটু সময় দিতে হবে, রাতারাতি কোনো কিছুই পরিবর্তন হবে না। এই সরকারের আমি ব্যর্থতা বা সফলতা কোনোটাই সেভাবে আমি এখন এটাকে মূল্যায়ন করতে চাই না, কারণ এটার উই নিড টু টেক টাইম, সবার জন্য, আমাদের জন্য, সরকারের জন্য। রাশেদ খান, আপনার কাছে আসবে, এটা নিয়ে যদি বলি, মব জাস্টিসের যে কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণপিটুনিতে একজন মারা গেলেন, তারপরে কিন্তু একটা ঘোষণা এসেছে যে সেখানে ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি আপাতত বন্ধ থাকবে, বা বন্ধের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিনেটে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? দেখেন, যেটি ইতিমধ্যে আপা বলেছেন অত্যন্ত চমৎকারভাবেই, আমরা শুরু থেকেই বলে আসছি যে বিচার বহির্ভূত কোনো ধরনের হত্যাকাণ্ড বাংলাদেশে হতে পারে না। তবে আরেকটি দিকে আপনাকে খেয়াল রাখতে হবে, সেটি হলো যে আওয়ামী লীগ অতীতে সাধারণ মানুষের সাথে বা আমাদের মতন যারা ভিন্ন মতের মানুষ ছিল তাদের সাথে যে ধরনের অত্যাচার নিপীড়ন করেছে, এখন কিন্তু সাধারণ মানুষ বলেন আর রাজনীতিকরা বলেন বা রাজনৈতিক কর্মী বলেন, সবাই কিন্তু তাদের উপর ক্ষুব্ধ। যে কারণে কোথাও ছাত্রলীগ আওয়ামী লীগ পাইলে তারা কিন্তু গণপিটনি দেওয়া বলেন বা একটু আপ্যায়ন করা বলেন, যেটি অনেকে বলে যে তাদেরকে এই ধরনের তাদের দিকে তেড়ে যাওয়া বা তাদের উপর হামলা করা, এটি এক ধরনের ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটি কিন্তু করছে। আলটিমেটলি কারোর উদ্দেশ্য না যে ওকে আসলে হত্যা করবে, কিন্তু ওই যে ওর উপর ক্ষোভ রয়েছে, ওই ক্ষোভের জায়গা থেকে যখন হামলা করছে বা ওর উপর আক্রমণ করছে তখন কিন্তু মারা যাচ্ছে। জাহাঙ্গীরনগরে যে ঘটনা ঘটেছে সেখানে মূলত যে ছেলেটি মারা গেছে ছাত্রলীগ করতে, এবং সে অপরাধী, সে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করেছে, নির্যাতন করেছে, হামলা করেছে। তো দেখেন যে ওর হামলাতে কিন্তু অনেক শিক্ষার্থী মারা গেছে বা শিক্ষার্থীরা আহত হয়েছে। তো ঠিক একইভাবে যখন ওকে পেয়েছে প্রকাশ্যে, তখন কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়ে ওর উপর আক্রমণ করেছে। এখন বিষয়টা হলো, যেটি গণমাধ্যমে আসছে, যে সাধারণ শিক্ষার্থীদের হাতে সরাসরি মারা যায়নি, পুলিশের হাতে তারা সোপর্দ করেছিল, কিন্তু যখন থানা হেফাজতে ছিল সেখানে পুলিশ তার উপর আক্রমণ করেছে বা তার উপর নির্যাতন করেছে, তখন কিন্তু পুলিশই হেফাজতে সে মারা গেছে। দোষ হচ্ছে শিক্ষার্থীদের। আমি যেটি বলবো সেটি হলো, এই বিষয়টি পুরোপুরি জাহাঙ্গীরনগরের ঘটনা, এটি আসলে বিচার বিভাগীয় তদন্ত করা দরকার, যে পুলিশি হেফাজতে আসলে সাধারণ শিক্ষার্থীদেরকে দোষী বানানোর জন্য বা সাধারণ শিক্ষার্থীদের উপর মানুষের যে আস্থা বিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছিল সেটা নষ্ট করার জন্য আওয়ামী লীগের যারা পুলিশ, এখনও কিন্তু আওয়ামী লীগের পুলিশরা এখনও নিয়োজিত রয়েছে।
তো সেই পুলিশটা এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটালো কিনা সেটিও আমি মনে করি খতিয়ে দেখা দরকার। দ্বিতীয়ত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ছেলেটিও কিন্তু ছাত্রলীগের রাজনীতি করত, যদিও পরবর্তীতে সে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। এখন ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মোবাইল হারিয়ে গেছে, কয়েকজন মোবাইল হারিয়ে গেছে, তো তারা একটু ক্ষুব্ধ বা উত্তেজিত, যে কারণে ওকে যেহেতু বহিরাগত বা অন্যদিকে ছাত্রলীগের রাজনীতি করে, তো এই দুটি পরিচয় পেয়ে তারা ক্ষুব্ধতা প্রকাশ করেছে বা তাকে গেস্ট রুমের মধ্যে তার উপরে আক্রমণ করেছে বা চার্জ করেছে, তো সেখানে তিনি মারা গেছে। তো সবথেকে পজিটিভ বিষয়টা হলো যে ছাত্রলীগের রাজনীতি রাজনীতি করলেই মানে বিনা বিচার পিটানো যাবে, এটাকে আমি তো বলছি যে ক্ষুব্ধ জনগণ তো ক্ষুব্ধ আওয়ামী লীগের উপরে, ছাত্রলীগের উপরে, যুবলীগের উপরে 15 বছর ধরে আমাদের উপর যে ধরনের নিপীড়ন করেছে তাদের উপর কিন্তু মানুষের ক্ষুব্ধতা রয়েছে, এবং সেই ক্ষুব্ধতার জায়গা থেকে কিন্তু দেখেন যে যখন আন্দোলনের সময় আওয়ামী লীগকে যখন পেয়েছে তখন কিন্তু মানুষ কিন্তু প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে। ঠিক একইভাবে আওয়ামী লীগ তো দায়মুক্তি পায়নি, বা আওয়ামী লীগের সবাই তো সবার উপর তো এই ধরনের আক্রমণ হচ্ছে না। যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত ছিল, বিশেষ করে জাহাঙ্গীরনগরের যে ছেলেটি সেই ধরনের ঘটনার সাথে জড়িত ছিল, প্রকাশ করেছে। সর্বশেষ যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ধরনের ঘটনা ঘটেছে এটি নিয়ে তো আমরা মর্মাহত, জাহাঙ্গীরনগরের ঘটনা নিয়েও তো আমরা আমাদের প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু বিষয়টা হলো যে মানুষের ক্ষুব্ধতা আমি আপনি চাইলেই 2 দিনে বন্ধ করতে পারবো না। কারণ 15 বছর ধরে মানুষের উপর আওয়ামী লীগ যে নিপীড়ন নির্যাতন করেছে, এটা চাইলেই কি আপনি যদি বলেন যে না তোমরা ওদেরকে কিছু বলো না, প্রতিশোধ পরায়ণ হয় না, এটা বললেই তো দুনিয়াতে এত সহজ না, বা বাংলাদেশের মানুষ এতটা ক্ষমাপরায়ণ না, প্রতিশোধ নেওয়ার একটা বাসনা মানুষের মধ্যে আছে, সেই জায়গা থেকে এই ধরনের ঘটনা ঘটছে। আপা যেটি বলেছে যে মানুষের মেন্টালিটির জায়গাটা রিফরমেশন, আমি সেটি বলবো যে মানুষের প্রতি আহ্বান রাখা, যেহেতু একটি গণ অভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, এখন আমাদের উচিত এ ধরনের ধ্বংসাত্মক কাজ বলেন বা এই ধরনের প্রতিশোধ পরায়ণ কাজ থেকে বিরত থাকা। আর আপনি যে প্রশ্নটি করলেন যে ছাত্র রাজনীতি, যে এই ঘটনার প্রেক্ষিতে জাহাঙ্গীরনগরে দাবি উঠেছে ছাত্র রাজনীতি বন্ধ করা, এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বন্ধের সিদ্ধান্ত এসেছে, কিন্তু চূড়ান্ত গেজেট কিন্তু প্রকাশ পায়নি। সিন্ডিকেট সবাই কিন্তু এখনো পর্যন্ত মিটিং হয়নি। তবে ছাত্র সংগঠনগুলো বা এটি তো একটি জাতীয় রাজনীতির ব্যাপার, এবং আপনি চাইলে তো যার রাজনীতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা চাইলে নিষিদ্ধ করতে পারবে না। পরবর্তীতে এটি কিন্তু হাইকোর্টে আসবে, হাইকোর্ট যদি বলে যে না ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যাবে না, তখন আপনি কি করবেন? অর্থাৎ ছাত্র রাজনীতি নিষিদ্ধ হবে কি হবে না তার জন্য একটি কমিটি গঠন করতে হবে, এবং সেখানে বিচারকদেরকে রাখতে হবে, শিক্ষকদেরকে রাখতে হবে, উপাচার্যদের রাখতে হবে, রাজনীতিকদের রাখতে হবে, ছাত্র সংগঠনগুলোর যে নেতৃত্ব রয়েছে তাদের ব্যক্তিগতভাবে কি আপনি চান যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক? আপনার আমি নিজেই তো ছাত্র রাজনীতি করে আসছি, সুতরাং আমাকে যদি বলেন যে আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান কিনা, অবশ্যই না। তবে আমি যেটি চাই ছাত্র রাজনীতির সংস্কার, যেহেতু এখন সর্বত্র দাবি উঠেছে সংস্কার, সুতরাং আপনি আপনি এখন যদি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেন, 2 দিন পরে যখন সাধারণ জনগণের বেশে আওয়ামী লীগ দাবি করবে যে জাতীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তখন আপনি কি করবেন? সংস্কার করেন। আবার আসবো আপনার কাছে। সারা দেশে হঠাৎ করে বিভিন্ন ক্ষেত্রে আমরা অস্থিরতা দেখছি, এই পার্বত্য চট্টগ্রামে আমরা দেখতে পাচ্ছি অস্থিরতার খবর আসছে, আমরা আশঙ্কিত হচ্ছে, এবং রাজনীতিবিদরা বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যদি বলা হচ্ছে যে এই গণ অভ্যুত্থানের যে একটা ফলাফল বা একে ব্যর্থ করার যে একটা ষড়যন্ত্র হচ্ছে, আপনি কি মনে করেন এই অস্থিরতা নিয়ে? সার্টেনলি এটা তো খুবই সাদা চোখে দেখলেও সেটা বোঝা যায় যে গণ অভ্যুত্থানটা তো আসলে একটা গোষ্ঠীর জন্য তো খুব সুখকর হয়নি। তো তারা চাইবেই যে বিভিন্নভাবে এই বর্তমান সরকারকে একটা বেকায়দায় ফেলার জন্য যে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি করা দেশের ভেতরে, এটা তাদের পেছন থেকে হোক সামনে থেকে হোক। আমরা সবসময় বলি যে পালিয়ে গেছে কিছু, ধরেন একটা গোটা পার্লামেন্ট পালিয়ে গেছে প্রধানমন্ত্রী, সো-কল্ড প্রধানমন্ত্রী সহ, কিন্তু তার তো অনেক অনুসারীরা এখনো বাংলাদেশে রয়ে গেছে, এবং আমরা বিগত দিনগুলোতে লক্ষ্য করেছি যে বাইরে থেকে ইন্ধন দিয়ে বিভিন্ন অডিও কল, ফোন কল ইচ্ছাকৃতভাবে ফাঁস করে অস্থিরতা তৈরি করার জন্য কিন্তু চেষ্টা চালানো হয়েছে। এটা হবেই, এটাকে মেনে নিয়েই আমাদেরকে পথ চলতে হবে। তো সেখানে দায়িত্ব যেটা আছে দেশের, যে বর্তমান সরকার আছে, এই সরকারটা আসলে খুবই এমন একটা পরিস্থিতির সরকার, যে অস্বাভাবিক পরিস্থিতির সরকার যেটা হয়েছিল। আপনি একবার চিন্তা করে দেখেন যে এই সরকারটা যদি ওই সময় দায়িত্ব না নিত তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হতো, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই সরকারের যেমন দায়িত্ব আছে, দায়িত্ব বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আছে, দায়িত্ব দেশের সাধারণ মানুষ যারা জনগণ তাদেরও কিন্তু আছে। কারণ এই গণ অভ্যুত্থানটা কিন্তু দেশের প্রয়োজনে, আমাদের প্রয়োজনে আমরা নিয়ে এসেছি সবাই মিলে। আমরা স্বাধীনতা চেয়েছি, আমরা স্বাধীনতাটা নিয়ে এসেছি, কিন্তু স্বাধীনতাটাকে রক্ষা করার দায়িত্বটাও কিন্তু আমাদের সকলের।
সো এই যে এক্সটার্নাল যে ফোর্সগুলো আসছে, নেগেটিভ ফোর্স যেগুলো আসছে, এগুলোকে ট্যাকল করা খুব ইজি যদি আমরা সবাই একমত থাকি, একসাথে থাকি, যদি এটাকে নিয়ে আমরা ডিভাইড ক্রিয়েট করার চেষ্টা না করি। এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যেটা, যে এই ফোর্সগুলো আরও বাড়তে পারে ভবিষ্যতে, এটা ধরে নিয়ে কিন্তু আমাদেরকে পথ চলতে হবে। এবং আমি বিলিভ করি যেটা, যে বর্তমান সরকার সেটা তাদের মাথাতে আছে এবং এইগুলোকে সুষ্ঠু মতো ট্যাকল দেওয়ার জন্য, এগুলোকে কাউন্টার করার জন্য আমার মনে হয় যে ডেফিনেটলি তাদের কোনো না কোনো পলিসি আছে, এটা সরকারের পক্ষ থেকে। তাহলে আমরা রাজনৈতিক দলগুলো এর সাথে কিভাবে কি করতে পারি এই পরিস্থিতিতে? আমরা যেটা মনে করি, দলের যে বক্তব্যটা এসছে সেটা আমারও ব্যক্তিগত মতামত, যে হ্যাঁ, বাংলাদেশের এই পরিস্থিতিকে অস্থিরতা তৈরি করার জন্য, এবং ওই যে একটা কথা কিছুদিন আগে ভাসতো যে হ্যাঁ বলতে হবে এখন না আগেই ভালো ছিলাম, ওই বিষয়টাকে টেনে নিয়ে আসার জন্য কিন্তু এটা ইন্টেনশনালি করার চেষ্টা করা হতেই পারে। এখানে অবাক হওয়ার মতো কোনো কিছু নেই। সেখানে আমরা রাজনৈতিক দলগুলো যেটা করতে পারি, যে আমাদের এই সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতা করতে হবে যে কোনো ধরনের পরিস্থিতি ওভারকাম করার জন্য। এবং বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি অফ দিস কান্ট্রি, বিএনপি কিন্তু সেই কাজটা শুরু থেকে করে আসছে, এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। এবং ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ পর্যন্ত বিএনপি দেখবে যে এই যে এত এত রক্ত, এত এত জীবন, এত এত স্বাস্থ্য, সম্পদ, জীবিকা, সব কিছুর ক্ষতির বিনিময়ে যে অভ্যুত্থানটা হলো, যেটার বিনিময়ে আমরা এই নব্য স্বাধীন দেশটাকে পেলাম, এইটাকে যেন কোনোভাবে কোনো পক্ষই ভিসিয়েট করতে না পারে। তো সেটার জন্য আমরা তো এখনই বলে দিতে পারি না যে আসলে আমরা কি করব না করব। প্রত্যেকটা পরিস্থিতি খুবই সুন্দরভাবে মোকাবেলা করার জন্য আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিন কোথাও না কোথাও মিটিং করছেন। এবং কিছুক্ষণ আগে রাশেদা একটা কথা বলছিল যে মানুষের ভেতরে প্রচণ্ড ক্ষোভ, এই ক্ষোভ কিন্তু আপনি অস্বীকার করতে পারেন না। কিন্তু যেই পরিমাণ এই ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়ার কথা ছিল, আওয়ামী লীগ যেটা আশঙ্কা করেছিল, আপনি চিন্তা করে দেখবেন সেই পরিমাণ কিন্তু ঘটেনি। এবং বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু আপনি দেখেন যে কি পরিমাণ স্ট্রিক্ট হাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাকে কন্ট্রোল করেছে। দলীয় পর্যায়ে একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে কেউ যদি একেবারে নির্যাতিত নিপীড়িত ঘরে থাকতে পারেনি বছরের পর বছর, সেই মানুষটাকে অ্যালাউ করছে না যে তুমি এখন নিজে আইনটা হাতে তুলে নাও। তাদেরকে বলা হচ্ছে যে হ্যাঁ, ব্যক্তিগতভাবে যদি তুমি ক্ষতিগ্রস্ত হও, তুমি আইনের দ্বারস্থ হও। সো এখানে সরকারের যে দায়িত্বটা আছে, যে আমি যে আইনের দ্বারস্থ হব, সরকারকে সেই জায়গাটাকে সমুন্নত করতে হবে যে হ্যাঁ, আমি সেখান থেকে জাস্টিসটা নিয়ে ফিরতে পারবো। রাশেদ খান, আপনার কাছে আসবো। এই বর্তমান পরিস্থিতি, পার্বত্য চট্টগ্রামে হঠাৎ করে অস্থিরতা, সবকিছু মিলে আপনার মূল্যায়নটা জানতে চাইব। আমার মূল্যায়নটা হলো, দেখেন, আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা বিদায় নিয়েছে, কিন্তু সচিবালয়ে তো শেখ হাসিনা, পুলিশে শেখ হাসিনা, প্রশাসনে শেখ হাসিনা, সর্বত্র শেখ হাসিনা রয়েই গেছে। অর্থাৎ ফেসিবাদ বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত রয়ে গেছে। তো আপনি যদি রাষ্ট্র সংস্কার করতে চান, তাহলে তো সব জায়গা থেকে শেখ হাসিনাকে তাড়াতে হবে। ব্যক্তি শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু শেখ হাসিনা যে রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছিল, সেই ব্যবস্থা কি আমরা বিতাড়িত করতে পেরেছি? আমরা পারি নাই। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি পুলিশের প্রকৃত সংস্কার করতে পারে, আমরা পুলিশের আইজিপির সাথে সাক্ষাৎ করেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আগে ছিলেন অর্থাৎ যিনি সাবেক হয়ে গেছেন তার সাথে সাক্ষাৎ করেছি, বর্তমান যিনি রয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছি, আমরা ডিএমপি কমিশনারের সাথে সাক্ষাৎ করেছি, ডিবি প্রধানের সাথে সাক্ষাৎ করেছি। অর্থাৎ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে উন্নত হয়, এবং আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাবনা তুলে ধরেছি এবং সহযোগিতা করতে চেয়েছি, তারা আমাদের সহযোগিতা চেয়েছে। তো সবার সাথে আলোচনা করে যে বিষয়টি বা যে তথ্য আমরা পেয়েছি সেটি হলো, শেখ হাসিনা প্রায় 90% পুলিশ, এগুলো তার নিজের যে দলের নেতাকর্মীরা সেই পরিবারের, এটি পুলিশের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তো এই 90% পুলিশ সদস্য যারা আওয়ামী পরিবারের, তাদেরকে রেখে, স্বপদে রেখে আপনি যদি রাষ্ট্র সংস্কার করতে চান, সেটি কি সম্ভব? পুলিশ তো এখন ফাংশন করছে না, পুলিশ কোথাও ফাংশন করছে না, কোনো থানায় ফাংশন করছে না। সুতরাং আমরা বলেছি যে যারা আওয়ামী লীগের বা আওয়ামী সুবিধাভোগী, তাদেরকে বাদ দিতে হবে, চাকরিচ্যুত করতে হবে। এবং একই সাথে আপনার ছাত্র জনতা, ন্যূনতম 1 লাখ ছাত্র জনতা যাদের পড়াশোনা রয়েছে, যোগ্যতা রয়েছে, তাদেরকে শর্ট প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে পুলিশে বা প্রশাসনে বা সরকারের বিভিন্ন সেক্টরে নিয়োগ দিতে হবে। এই মুহূর্তে এই নিয়োগগুলো যদি আপনি না দেন, তাহলে কিন্তু ওই আওয়ামী সুবিধাভোগী যারা কর্মকর্তারা রয়েছে, পুলিশ বলেন, প্রশাসন বলেন, সরকার বলেন, সচিবালয় বলেন, তারা কিন্তু আবারও চেষ্টা করবে দেশকে অস্থিতিশীল করার। সুতরাং প্রশাসনটাকে ঢেলে সাজাতে হবে।
এই কাজগুলো যদি না করতে পারেন তাহলে পাহাড়ে ষড়যন্ত্র হবে, সমতলে ষড়যন্ত্র হবে। সচিবালয়ে যেটি হয়েছে যে বিচার বিভাগীয় কু হওয়ার চক্রান্ত হয়েছিল, আপনার দুঃখিত, সচিবালয়ে সেখানে আপনার সচিবদের কু হওয়ার চক্রান্ত হয়েছে, বিচার বিভাগে সেখানে বিচারকরা কু করার চক্রান্ত করেছে, আনসার কু হওয়ার চক্রান্ত হয়েছে, রিক্সা চালকদেরকে আপনার নামিয়ে দেওয়া হয়েছে, এরাও কিন্তু ছাত্রলীগ যুবলীগ, জাস্ট রিক্সা চালকের বেশে। তো বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই চক্রান্তগুলো করতে চেষ্টা করবে। তো এগুলো থামিয়ে দিতে হবে। আমরা আমাদের জায়গা থেকে এই চক্রান্তগুলো থামানোর জন্য ছাত্র জনতা বা রাজনৈতিক দলগুলো তারা সর্বত্র সোচ্চার রয়েছে এবং প্রতিবাদ করে যাচ্ছে। যে কোনো প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার ডাকা মাত্র রাজপথে সবাই কিন্তু নেমে যাচ্ছে। আপনি কি আশঙ্কা করছেন যে এটা বাড়তে পারে? এটা অবশ্যই বাড়ছে। তো দেখেন, এই অন্তর্বর্তীকালীন সরকার যখন আসলো, শুরুর আপনার প্রায় 20 দিন আমি দেখেছি, 3 সপ্তাহ কোনো সমালোচনা ছিল না। 3 সপ্তাহ পর থেকে আজ অবধি তাদের সমালোচনা ডে বাই ডে বাড়ছে। সাংবাদিকরা সমালোচনা করছে, রাজনীতিকরা সমালোচনা করছে, মানবাধিকার কর্মীরা করছে, সরকারের বিভিন্ন জায়গায় যারা রয়েছে তারাও করছে, যারা দেশপ্রেমিক তারা বলছে যে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। তো সরকার যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছে না বা সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, সেই জায়গা থেকে আশঙ্কা রয়েছে যে এটি নিয়ন্ত্রণের আরও বাইরে চলে যেতে পারে। কারণ আওয়ামী লীগ তো এই 15 বছরে যেভাবে ফেসিবাদ কায়েম করেছে, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সুতরাং যারা মনে করেন যে বিভিন্ন চক্রান্তের সাথে জড়িত, সেই গোষ্ঠীকে আপনার হিউজ পরিমাণ টাকা দিয়ে দিবে। তাদের তো বিদেশে টাকার অভাব নাই, প্রয়োজনে বিভিন্ন দেশে লবিস্ট নিয়োগ করবে। ভারত আজকে কি করছে? ভারত শেখ হাসিনার মতন অপরাধীকে বাংলাদেশে ফিরিয়ে না দিয়ে বরং ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি তার সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলছে এবং সেখানে বাংলাদেশের নামটি স্পষ্টভাবে এসেছে। তার মানে কি, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, অন্যদিকে যুদ্ধের হুমকি দিচ্ছে। ভারত সরাসরি তো শেখ হাসিনার পক্ষ অবলম্বন করেছে। তো এই যে এত বড় রাষ্ট্র, তারা কি বসে রয়েছে? আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি, পাহাড়ে যে অশান্তি সৃষ্টি হয়েছে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে, এই অশান্তি সৃষ্টির মূলে হলো ভারত। বিভিন্নভাবে তারা কলকাঠি নাড়ছে। ভারতীয় এজেন্ট এবং দোসর যারা রয়েছে তারা আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, অশান্ত করার জন্য এই পাহাড়ে ষড়যন্ত্র শুরু করেছে। সেই জায়গা থেকে আমি যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, যারা বাঙালি রয়েছে বা বাংলাদেশি রয়েছে, সবার প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, বাংলাদেশকে সবাই মিলে বাঁচাতে হবে, দেশের জনগণকে বাঁচাতে হবে। শেখ হাসিনার ফাঁদে বা ভারতের ফাঁদে আমরা কেউ যাতে পা না দিই, এই কাজগুলো আমাদের করে যেতে হবে। আমি শেষ করব, একই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে কাজটি করতে হবে সেটি হলো রাজনৈতিক দলগুলো সহযোগিতা চাওয়া। আপনি দেখেন, এখন যেহেতু প্রশাসন, পুলিশ কেউ ফাংশন করছে না, একমাত্র সংগঠিত শক্তি আছে রাজনৈতিক দলগুলোর। অর্থাৎ এই সরকারকে যদি রাজনৈতিক দলগুলো পাহারা দেয়, পাহারা বলতে তাদের পাশে থাকে, তাহলে কিন্তু শেখ হাসিনা কোনোভাবে ফিরে আসতে পারবে না। সুতরাং তাদের প্রতি আমরা আহ্বান রাখবো, আমরা তো আপনাদেরই, আপনাদের বাইরে না, আপনাদেরকে আমরাই বসিয়েছি, যে কোনো প্রয়োজনে দলগুলোকে ডাকেন, দেশকে এই মুহূর্তে স্থিতিশীল করতে হবে। যখন আমরা এই বিভিন্ন পরিস্থিতির কথা বলছি, যখন সংস্কারের কথা বলছি, সবকিছু মিলে একটা কিন্তু প্রশ্ন আছে যে এই সরকার আসলে কতদিন থাকবে, এই সংস্কারগুলো কতদিন নিয়ে এই সরকার করবে, যৌক্তিক সময়টা আসলে কতটুকু, যৌক্তিক সময়টা আসলে কতটুকু আপনার মনে হয়? আসলে যৌক্তিক সময়টা তো যদি এটা সেই সাংবিধানিক কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতো তাহলে আমরা বলে দিতে পারতাম যে 3 মান্থস টাইম। যদিও 2008-এ আমরা দেখেছি যে সেই সময়টাকে অতিক্রম করে ওই সময়কার সরকার ছিল। তো এখানে যৌক্তিক সময়টা বলতে আসলে এই মুহূর্তে বলাটা কঠিন, গভর্নমেন্টের জন্য বলা কঠিন, আমাদের জন্য বলা কঠিন। আমরা দলীয়ভাবে কোনো ধরনের সময় তাদেরকে বেশি দিতে চাচ্ছি না, বাট এটা আসলে হয় কি, ইমপ্রেশনের একটা বিষয় আছে। রাশিদ কিছুক্ষণ আগে বলছিল যে যত দিন যাচ্ছে গভর্নমেন্টের সমালোচনা বাড়ছে, তার মানে গভর্নমেন্ট ইজ ওয়ার্কিং। কাজ না করলে কিন্তু সমালোচনাটা হতো না। সো বোথ সাইড আর ভেরি গুড। সমালোচনাটা হচ্ছে গভর্নমেন্টও মেসেজ পাচ্ছে যে আসলে জনগণ কি চাচ্ছে। আমরা যারা কথা বলছি, আমরা তো জনগণের কথাগুলোই বলছি। তো এই মেসেজগুলো তো গভর্নমেন্টের কাছে যাচ্ছে। আমি বিলিভ করি যে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন উনার বিবেচনা, উনি যতখানি বিবেচক, উনি যতখানি ইন্টেলিজেন্ট, সব কিছু মিলিয়ে উনি এই জিনিসগুলো আরও অনেক বেশি অনুধাবন করবেন যে আসলে বাংলাদেশের জনগণ যৌক্তিক সময় বলতে কতটুকু তাদেরকে দিতে চাচ্ছে। এটা আপনাকে স্বীকার করতে হবে যে গত 15-16 বছরে যে জঞ্জাল, এটাকে একবারে সারিয়ে তোলা কিন্তু কোনোভাবে সম্ভব না। এই বর্তমান সরকার যদি সব কিছু একবারে করতে চান, এটা তাদের জন্য একটা লেজে গোবর অবস্থা হয়ে যাবে। সো বাংলাদেশের জনগণ এবং
আমরা রাজনৈতিক দলগুলো এখন যেটা বুঝতে পারছি যে আমরা কিছু ভিজিবল কিছু চেঞ্জ দেখতে যাচ্ছি। যেমন এখন প্রয়োজন ছিল নির্বাচন কমিশনটা নিয়ে কাজ করা, প্রশাসনটা নিয়ে কাজ করা, যেটা রাশেদ বলেছে খুব স্পেসিফিক্যালি, এবং ইটস ভেরি ট্রু যে আপনি যদি প্রশাসনটাকে ঠিক করতে না পারেন তাহলে কিন্তু আপনি নির্বাচন কাদেরকে দিয়ে করাবেন? এদেরকে দিয়ে তো করাতে হবে। পুলিশ আজকে কাজ করছে না, পুলিশ কাজ করতে পারছে না, কারণ তারা যা করে এসেছে। কারণ আমার নিজের চোখে দেখা যে লাশ কিভাবে তারা হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে গেছে, লাশ কিভাবে তারা পুড়িয়ে ফেলেছে, তো এই জায়গাগুলো থেকে তো তারা মানসিকভাবে সরে আসতে পারছে না, সেই ভয় ভীতির মধ্যে আছে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে এই সংস্কারগুলো করার জন্য ভিজিবল কিছু আপনাকে দেখাতে হবে যে আপনি করছেন, একটা রোড ম্যাপ চাচ্ছে জনগণ। সো এগুলো যখন দেয়া শুরু করবে তখন কিন্তু আসলে একটা গভর্নমেন্টও বুঝতে পারবে, যখন কাজ শুরু করবে তখন বুঝতে পারবে যে কতদিন আমার সময়টা লাগতে পারে। তো আমরা এটাও জানি যে নির্বাচন কমিশন যেটা ছিল বা নির্বাচন ব্যবস্থা যেটা ছিল, এইটার একটা সংস্কার না হলে কিন্তু এই সরকারের পক্ষে সব সংস্কার একসাথে করা সম্ভব না, কারণ সেটা তো তারা ম্যান্ডেট দেওয়ার ক্ষমতা তাদের থাকছে না। আপনি যেটাই করেন না কেন সেটা কিন্তু আপনাকে পার্লামেন্টের মাধ্যমে কিন্তু লিগালাইজ করে নিয়ে আসতে হবে। সো এই বিষয়গুলো যে আমরা বুঝি এবং সরকার বোঝে না সেটা মনে করলে ঠিক হবে না, সরকার নিঃসন্দেহে এগুলো বোঝে। তবে আমরা যতটুকু বলতে চাই যে পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, আপনারা সংস্কারগুলো ভিজিবল করেন, সংস্কারগুলো মানুষের মাঝখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন, যেন তারা আস্থাটা খুঁজে পায় আপনাদের ভেতরে। রাশেদ খান, যৌক্তিক সময় আসলে কতটুকু সময় দিতে চান সরকারকে? আসলে দেখেন, আমি আমার কয়েকটা বক্তব্যে শুরুতে আমি বলেছিলাম যেহেতু এই সরকার সংবিধান মেনে শপথ নিয়েছে, সংবিধান মেনে, সুতরাং সেখানে তো তত্ত্বাবধায়ক সরকারকে 3 মাসের সময় দেওয়া আছে বা টাইম ফ্রেম। সে কারণে আমি বলেছিলাম যে 3 মাসের মধ্যেই হয়তো তারা রাষ্ট্র সংস্কার করবে এবং 3 মাস পরে নির্বাচন দিবে। তো যেহেতু তারা এখন দাবি করছে যে আমরা বিপ্লবী সরকার, কিন্তু বিপ্লবী সরকারের যেভাবে শপথ নেওয়া দরকার ছিল, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিপ্লবী সরকার যেভাবে শপথ নেয় সেভাবে কিন্তু এই সরকার শপথ নেয়নি। আপনি দেখেন যে রাষ্ট্রপতির হাতে তারা শপথ নিয়েছে একজন বিতর্কিত ব্যক্তি, দুর্নীতিবাজ, যাকে মানুষ চরমভাবে অপছন্দ করে, এবং সে নিজেই একসময় বলেছে যে আমি শেখ হাসিনার পায়ে সালাম করতে গিয়েছি, কিন্তু শেখ হাসিনা আমার সালাম গ্রহণ করেনি। তার মানে বোঝেন যে এই রাষ্ট্রপতি কতটুকু আসলে মেরুদণ্ডহীন। তো এই ব্যক্তির কাছে সংবিধান মেনেই কিন্তু শপথ নিয়েছে। তো এখন সেক্ষেত্রে আমি আগে বলেছিলাম যে তাহলে হয়তো তারা 3 মাস টাইম নেবে, যেহেতু সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছে। তো এখন যেহেতু তারা বিপ্লবী সরকার দাবি করছে, তার মানে কি সংবিধান এখন সংস্কার করতে হবে বা পুনর্লিখন করতে হবে বা যেটাই বলেন না কেন। তো সেক্ষেত্রে যদি তারা সংবিধান সংস্কার করে, সেখানে তারা আসলে নির্বাচন কতদিন পরে করবে, হয়তো 3 মাসের সময় তারা দিয়েছে যে 3 মাস পরে দলগুলোর সাথে বসবে। তো সেক্ষেত্রে ওই সংবিধানে বা সংবিধান সংস্কার করলে বা নতুন সংবিধান যেটি আসুক, সেখানে হয়তো তারা স্পেসিফিকভাবে সেখানে তারা উল্লেখ করবে যে আমরা 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে আমরা নির্বাচন দিব বা যেটি হোক। তবে আমরা যেটি দাবি করছি সেটি হলো যে আপনারা একটি রোড ম্যাপ প্রকাশ করেন, আপনার 3 মাসের ওয়ার্ক প্ল্যান কি। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি BBA-তে পড়াশোনা করেছি, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, অর্থাৎ যে ম্যানেজমেন্টের উপরে আমার বিস্তারিত পড়াশোনা আছে। পৃথিবীর সকল দেশে যেভাবে সরকার পরিচালিত হয় সেটি হলো যে 3 মাসের তাদের ওয়ার্ক প্ল্যান থাকে, 6 মাসের ওয়ার্ক প্ল্যান, 1 বছরের থাকে, 2 বছরের থাকে। কিন্তু এখনও পর্যন্ত এই সরকার আমাদের কাছে কোনো রোড ম্যাপ তারা প্রকাশ করেনি, তাদের ওয়ার্ক প্ল্যান তারা প্রকাশ করেনি। তারা জাস্ট বলেছে 6টি কমিশন গঠন করবে, কিন্তু এই কমিশনগুলো গঠনের ক্ষেত্রে দলগুলোর মতামতও আবার গ্রহণ করা হয়নি। যদিও এই সরকার আমাদের সরকার, কিন্তু যদি কিছু ভুল তারা করে, সেই ভুলগুলো সমালোচনা আমরা যদি না করি তাহলে কিন্তু তারা আরও বেশি ভুল করবে। সেই জায়গা থেকে একদিকে যেমন আমরা তাদের ভুলগুলোকে সামনে এনে আমরা তাদেরকে সংশোধিত হওয়ার সুযোগ করে দিচ্ছি সমালোচনা করার মাধ্যমে, অন্যদিকে আমরা তাদেরকে সমস্ত কাজে সহযোগিতা করছি। এই সরকার আমাদের সরকার, এই সরকারকে সমস্ত কাজে সহযোগিতা করতে হবে এবং ভুল করলে সেই ভুলগুলো ধরে দিতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে 1 বছরের মধ্যে তারা যে কাজগুলো করতে চায়, 1 বছর যদি তারা সময় নেয় সেটি সম্ভব। আর যদি তারা মনে করে না আমাদের আরও বেশি সময় লাগবে, সেক্ষেত্রে তারা সেটা আমাদের সাথে আলোচনা করতে পারে, কথা বলতে পারে বা তাদের রোড ম্যাপ প্রকাশ করতে পারে। আমি মনে করি দেশের জনগণ, এমনকি রাজনৈতিক দলগুলো, আপনি বলতে পারেন বিএনপি সবথেকে বড় দল, তারাও চায় যে এই সরকার একটি রোড ম্যাপ দিক এবং এই সরকারের যতটুকু সময় প্রয়োজন রাষ্ট্র সংস্কার করার জন্য আমরা রাজি রয়েছি তাদেরকে ততটুকু সময় দেওয়ার জন্য। আমাদের মূল উদ্দেশ্য রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কার এই সরকার যদি আসলে প্রকৃত অর্থে করতে চায়, সমস্ত সহযোগিতা আমরা করব। ধন্যবাদ। রাষ্ট্র সংস্কার করলে সকল সহযোগিতা আপনারা করবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ এক্সট্রা আজকের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটিএন নিউজের সঙ্গে থাকবেন।